সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আজকের ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদেরকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি আমি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মুর্শিদ জাহান, সহকারী অধ্যাপক, বাংলা, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে যদি বৈশ্বিক বিশ্বের করোনা পরিস্থিতি এরকম রূপ লাভ না করত, যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতো, তবে নিশ্চিতভাবে আজকে তোমাদের জন্য আমাদের ক্লাসরুমে ক্লাসের আয়োজন করা হতো। সেখানে তোমাদের সাথে আমার সরাসরি কথা হতো, তোমাদের পরিচয় জানতে চাইতাম, তোমাদের মিষ্টি সহজ সরল মুখগুলো আমাকে আরো অনুপ্রাণিত করতো, উজ্জীবিত করতো তোমাদের ক্লাস নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে করোনা পরিস্থিতির কারণে আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস হচ্ছে। সুতরাং এর কোনো কিছুই হবে না। এমনকি তোমাদের গত 4 তারিখে যে প্রথম ক্লাস হয়েছে, সেখানে যে ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কথা ছিল সেটা না হয়ে আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হয়েছি। তোমরা আসলে অনেক কিছু মিস করলে, কারণ এটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন তোমাদেরকে আমরা খুব স্বল্প পরিসরে হলেও বরণ করে নিই, সেগুলো তোমরা মিস করলে। এবং বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমরা একটা চিঠিপত্রের অংশে আমাদের একটা চিঠি থাকে যে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা। তো সেটা প্রতিবার একরকম ভাবে তোমরা তোমাদের অভিজ্ঞতা লেখো, অন্য স্টুডেন্টরা লিখেছে। তো এবছর যদি এই প্রশ্নটা আসে কখনো, তোমরা একেবারে ভিন্ন রকম অভিজ্ঞতা লিখবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরিচয় পর্ব যেহেতু নেই, আমি শুধু আমার পরিচয়টাই বললাম। ইনশাল্লাহ যদি কখনো, খুব শিগগিরই আশা করছি যে আমাদের ক্লাস শুরু হবে, যদি হয় তখন তোমাদের সাথে আমাদের সরাসরি আলাপ হবে, কথা হবে এবং আমরা খুব প্রাণবন্ত ক্লাস উপভোগ করবো তখন। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদেরকে একটা সার্বিক আলোচনা করব। যে আলোচনাটা হচ্ছে সাহিত্য বিষয়ে, অর্থাৎ সাহিত্য কি, কিভাবে আসলো, উদ্ভব হলো, আমরা আমাদের সাহিত্যে কি কি পড়বো, সে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো এসব আমরা প্রথমেই দেখিনি যে আমাদের বাংলা প্রথম পত্রে কি কি আছে। প্রথমে আছে হচ্ছে সাহিত্য পাঠ। দুটো বই কিন্তু এনসিটিবি অর্থাৎ জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত বাংলা প্রথম পত্রের দুটো বই। একটা হচ্ছে সাহিত্য পাঠ, যেখানে তোমরা গল্প পড়বে, প্রবন্ধ পড়বে এবং কবিতা। আর দ্বিতীয়ত আরেকটি যেটা বই আছে সেটা হচ্ছে সহপাঠ। সেখানে আছে তোমাদের উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজউদ্দৌলা। তো মূল পাঠে যাওয়ার আগে আমরা শিক্ষকরা আছি, তারা ভাগ ভাগ করে তোমাদেরকে পড়াশোনাগুলা বা পাঠগুলা দান করবো। তো মূল পাঠে যাওয়ার আগে সাহিত্য কি এবং সাহিত্যের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে সেসব নিয়ে তোমাদের সাথে আমার আজকের ক্লাসটাই মূলত এগুলো নিয়েই। তো চলো আমরা আগে জেনে নিই যে সাহিত্য কি। তোমরা সেই ছোট থাকতেই, এমনকি যখন মাত্র কথা বলা শিখেছো, অথবা কথা বলারও আগে মা কিন্তু তোমাদেরকে ছড়া বলে ঘুম পাড়াতো। তা এই যে ছড়া বলে ঘুম পাড়াতো, তখন থেকেই কিন্তু তোমার সাথে সাহিত্যের পরিচয় হয়ে গিয়েছে। সাহিত্য কি, এই সাহিত্য আমরা কেন পড়ি, কিংবা আমাদের সাহিত্য পড়ার উদ্দেশ্য কি, এগুলো জানার আগে সাহিত্যের সাথে মানুষের পরিচয় হয়ে যায়। অর্থাৎ মানব জীবন সাহিত্যের বাইরে না। তারপরে তুমি বড় হয়েছো, ছড়া পড়া শিখেছো, ছড়া মুখস্থ করিয়েছে, তারপরে স্কুলে গিয়েছো, যেখানে গল্প, কবিতা, এগুলো তোমরা কিংবা আমরা সবাই এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আজকে এসেছি। তাহলে সাহিত্য কি আমাদের জানার দরকার নাই, তার আগে সাহিত্যের সাথে আমাদের পরিচয় হয়ে গিয়েছে না জেনেই। তো আমরা আজকে একটু জেনে নিই যে আসলে সাহিত্য কি। সাহিত্য শব্দটা দেখো, খেয়াল করো যে এখানে স্লাইড শো করছে। সাহিত্য শব্দটা কিন্তু একটা প্রত্যয়ান্ত, অর্থাৎ প্রত্যয় সাধিত শব্দ। শহীদের সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে সাহিত্য তৈরি হয়েছে, শব্দটি তৈরি হয়েছে। এখন শহীদ শব্দটির অর্থ কি?
সহজ ভাষায় তুমি বলবে শহীদ মানে সাথে। হ্যাঁ ঠিক আছে, শহীদ সাথে। আমরা আরেকটু সুন্দর করে বলি শহীদ মানে হচ্ছে শুধু সাথেই যে তা না, শহীদ অর্থ হচ্ছে সংযোগ, সম্মিলন বা মিলন। তাহলে সাহিত্য শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা এটাই ধরে নিই যে সাহিত্য শব্দের অর্থ সংযোগ বা মিলন। আচ্ছা, কিসের সাথে কিসের মিলন বা কার সাথে কিসের মিলন সেটা আমাদের জানা দরকার, তাই না? সাহিত্যে মিলনটা ঘটে মূলত হৃদয়ের সাথে হৃদয়ের। আরো সুন্দর করে বললে মানব হৃদয়ের সাথে মানব হৃদয়ের মিলন ঘটাই হচ্ছে সাহিত্য। কিভাবে ঘটায়? কাজটা কে করেন? কাজটা কিন্তু করেন সাহিত্যিকরা। আমাদের যারা গল্প, কবিতা, উপন্যাস লেখেন তারা হচ্ছে সাহিত্যিক। তো এই সাহিত্যিকরা তারা যে গল্প, উপন্যাস, কবিতা লেখেন, এগুলো আমরা যখন পড়ি, এই পড়তে পড়তে গল্প, উপন্যাস, কবিতার চরিত্রের সাথে আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, সুখ, দুঃখ এগুলোর একটা মিলন সাধিত হয়। এগুলোর আমরা মিল খুঁজে পাই। অথবা কবির যে হৃদয়, সেই কবির হৃদয়ের সাথে পাঠক তার হৃদয়কে মিলিত করতে পারে। তো এই যে মিলন, এই মিলনই হচ্ছে সাহিত্য। মানব হৃদয়ের সাথে মানব হৃদয়ের মিলন ঘটায় সাহিত্য। আর সাহিত্যের উদ্দেশ্য কি? আচ্ছা, এখন সাহিত্য আমরা কেন পড়বো? সাহিত্য পড়ার উদ্দেশ্য কি, তাই না? আর সাহিত্যকে আমাদের আসলে পড়ার দরকার আছে কিনা সেটা আমরা একটু আগে জেনে নিই। যে সায়েন্সের মেয়ে, তুমি বলতে পারো যে ম্যাডাম আমি ডাক্তার হতে চাই। তো ডাক্তার যদি হতে চাই তাহলে আমার তো সাহিত্য পড়ার দরকার নেই। আমি কেমিস্ট্রি পড়বো, সায়েন্স পড়বো, বায়োলজি ভালো করে পড়বো। আবার একইভাবে যে কমার্সের স্টুডেন্ট, সে বলতে পারে ম্যাডাম আমি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করবো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব। তো আমার তো এগুলো না পড়লেও চলে, সাহিত্য তো আমার পড়ার দরকার নেই। আমি ওটা ভালো করে পড়ি, তাহলে আমার প্রফেশন ভালো হবে। যে ইতিহাসবিদ হতে চাই, যে আর্কিওলজিস্ট হতে চাই, সে বলতে পারে যে আমি ইতিহাস ভালো করে পড়লেই তো আমার হয়ে যাচ্ছে। আমি দার্শনিক হতে চাই, সুতরাং আমি যুক্তিবিদ্যা বা দর্শন ভালো করে পড়বো। সাহিত্য পড়ে আমার খালি খালি এই সময়টা নষ্ট করার দরকারটা কি? তো এটা তোমরা ভাবতেই পারো। তো হ্যাঁ, আসলে সেই হিসাবে চিন্তা করলে যে যেটাই ভালো করতে চাও সে সেটাই করবে, এটাই স্বাভাবিক। এত কিছু করার দরকার নেই, সাহিত্য পড়ার দরকার নেই। ইংরেজি পড়ি আমরা কারণ আমাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি দরকার হয়, সেজন্য আমরা ইংরেজি পড়ি। কিন্তু বাংলা সাহিত্য বা বাংলা ভাষা আমাদের জানার দরকার কি, আমরা ছোট থেকেই জানি। তো আমি বলবো যে সাহিত্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইচ্ছা করলেই আমরা সাহিত্যকে এড়িয়ে যেতে পারি না। তো যেটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেটাকে আমরা একটু ভালোভাবে জানবো না? মূলত এজন্যই আমাদের পাঠ্যসূচিতে সাহিত্য অন্তর্ভুক্ত হয়েছে। আর পাঠ্যসূচিতে যদি সাহিত্য অন্তর্ভুক্ত না হয় তবু আমরা সাহিত্য পড়বো। কেন পড়বো? কারণ ওই ছোটবেলা থেকে আমাদের সাহিত্য আমাদেরকে আনন্দ দিয়েছে। আমার অজান্তেই আমি আনন্দ পেয়েছি, খুশি হয়েছি। মা যখন ছড়া বলতো, ছড়া আমার ভালো লাগতো। যখন ঘুমানোর সময় রূপকথা বলতো, একটা গল্প শোনার জন্য নিশ্চয়ই বায়না করেছে। এমন কেউ পাওয়া যাবে না যে মা গল্প বলো কিংবা বাবা গল্প বলো। এমন কোনো কাউকে কি কেউ আছে যে গল্প শোনানি ছোটবেলায় কিংবা গল্প শুনতে ভালো লাগে না? তো এইটাই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, যে সাহিত্য আমাদের ভালো লাগে, সাহিত্য আমাদেরকে আনন্দ দান করে, তাই না? রবীন্দ্রনাথ বলেছিলেন একটা প্রবন্ধে, তার একটা প্রবন্ধে বলেছিলেন যে সাহিত্য হচ্ছে অপ্রয়োজনের জিনিস। সাহিত্য আমাদের প্রয়োজনে লাগে না, কিন্তু অপ্রয়োজন, এবং এই অপ্রয়োজনটাই কিন্তু বেশি দরকার। কেন দরকার? দেখো, আমাদের মানুষের কয়টা সত্তা? মানুষের কিন্তু দুটো সত্তা। মানুষের দুটো সত্তা আছে, শরীর এবং মন। শরীরেও যেমন খাবার দরকার, মনেরও কিন্তু খাবার দরকার। শরীরের খাবার আমরা ভাত, মাছ, ডাল, শাকসবজি এগুলো খাই। তো মনের খাবার কি? অর্থাৎ মনকে সুস্থ রাখার জন্য, মনকে সবল রাখার জন্য আমাদের মনেরও খাবার প্রয়োজন। সেই মনের খাবারটা হচ্ছে শিল্পকলা, ছবি আঁকা, গান, নাচ, নাটক,
গল্প উপন্যাস আমরা যে পড়ি, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু মনের জন্য খোরাক সৃষ্টি করি, মনকে খাবার দিই, যেন আমাদের মন ভালো থাকে। শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মনেরও সুস্থ থাকা জরুরি। যে অনেক সময় শরীরে সুস্থ আছে, শরীরে কোনো অসুখ নেই, কিন্তু মানুষের মন যদি অসুস্থ হয়ে যায় তাহলেও কিন্তু তার বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যায়। এই জন্য মনকে সুস্থ রাখার জন্য আমাদের মনকে নিয়মিত খাবার দিতে হয়, অর্থাৎ মনের রিফ্রেশমেন্ট দরকার। এই রিফ্রেশমেন্ট আমরা পাই সাহিত্যের মাধ্যমে। মনের যে রিফ্রেশমেন্ট আমাদেরকে গল্প, নাটক, উপন্যাস এগুলো সৃষ্টি করতে উদ্বুদ্ধ করে। যারা সাহিত্যিক তারা যেগুলো সৃষ্টি করেন তারাও কিন্তু নিজেদের আনন্দের জন্যই সৃষ্টি করেন। এর উপাদান তারা সংগ্রহ করেন, তারা গল্প, নাটক, উপন্যাসের যে উপাদান এগুলো তারা সংগ্রহ করেন চারপাশের পরিবেশ থেকে, মানব জীবন থেকে, মানব সমাজ থেকে। আর আমরা পাঠকরা সেগুলো পড়ে আমরা আমাদের অভিজ্ঞতার সাথে, আমাদের আবেগ অনুভূতির সাথে আমরা ওগুলো মিলিয়ে নিই, যার জন্য ওগুলো পড়তে আমাদের ভালো লাগে, আমাদেরকে আনন্দ দেয়। শুধু যে আনন্দই দেয় তা না, আমাদের অনেক সময় সাহিত্য দুঃখ ভারাক্রান্তও কিন্তু করে, দুঃখও পাই, কষ্টও পাই, কিন্তু সে দুঃখ কষ্টের মাঝে আমাদের এক ধরনের মুক্তি থাকে বা রিলিফ থাকে। আমরা ভাবতে থাকি মানব জীবন নিয়ে, মানুষের মানব সভ্যতার যে অনিবার্য পরিণতি বা মানব সভ্যতার যে সমস্যা, মানব সমাজের যে সমস্যা, সেগুলো নিয়ে আমরা ভাবতে থাকি। তখন আমাদের মনে দুঃখ সৃষ্টি হলেও আমরা কিন্তু একজন সঠিক সুন্দর মানুষ হিসাবে তৈরি হওয়ার যে উপাদান, সেই উপাদানগুলো আমরা সাহিত্য থেকে পেয়ে যাই। তো সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদেরকে যেমন আনন্দ দেয়, আমাদের আবেগ অনুভূতি, দুঃখ, বেদনা, আনন্দকে প্রশমিত হওয়ার যে জায়গাটা সাহিত্য আমাদের দেয়, একইভাবে একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে, মননশীল মানুষ হিসাবে অথবা মানবিক মানুষ হিসাবে তৈরি হতে কিন্তু সাহিত্য আমাদেরকে সাহায্য করে। এই জন্য সাহিত্য পাঠ আমাদের অবশ্যই প্রয়োজনীয়। যদি আমাদের পাঠ্যসূচিতে সাহিত্য অন্তর্ভুক্ত না থাকতো তাহলেও কিন্তু তোমরা সাহিত্য পড়তে, যার আগ্রহ আছে সে নিজের উদ্যোগে কিন্তু গল্প, উপন্যাস, কবিতা এগুলো পড়তো। যেরকম নিজের উদ্যোগে আমরা একটা গান শুনি, একটা সিনেমা দেখি, ঠিক একইভাবে সবাই হয়তো পড়তে না, কিন্তু অবশ্যই কিছু শিক্ষার্থী পড়তো। কিন্তু সব শিক্ষার্থীর জন্য আমরা সাহিত্যের মধ্যে থাকতে পারি, সাহিত্যের সাথে যেন আমাদের পরিচয় হয়, জীবনের গভীর যে বোধ, অভিজ্ঞতা, সেটার সাথে যেন আমাদের সম্পর্ক তৈরি হয়, সেজন্য আমাদের পাঠ্যসূচিতে এটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে কিছু গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। তো আমরা এখন মূল পাঠে যাওয়ার আগে যে আলোচনা করছি তার আরেকটা অংশে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আমি পরীক্ষার খাতা দেখি তোমাদের, সেটা তোমাদের কলেজের পরীক্ষায় হোক কি বোর্ডের পরীক্ষায় হোক, আমি একটা কমন ভুল দেখি। সেটা হচ্ছে কি, সেই ভুলটা যে তোমরা কোনটা গল্প, কোনটা প্রবন্ধ, কোনটা উপন্যাস, এটাকে তোমরা আলাদা করতে পারো না। উপন্যাসকে গল্প বলছো, নাটককে গল্প বলছো, আবার ঔপন্যাসিককে কবি বলছো, যিনি প্রবন্ধ লিখেছেন তাকেও কবি বলছো। তার মানে তোমরা আসলে বুঝতেই পারছো না যে কে গল্প লিখছেন, কে গল্পকার, কে ঔপন্যাসিক, কে প্রাবন্ধিক, আর গল্প উপন্যাসী বা কোনগুলা সেটাও তোমরা হয়তো আলাদা করতে পারো না। এটা একটা সমস্যা হয় পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা আগে এই পরিচয়টা জেনে নিই যে গল্প, উপন্যাস কি, কবিতা কি, প্রবন্ধ কি, এইটা একটা সাধারণ আলোচনা আমরা এখন করি। দেখো, সাহিত্য যদি একটা বৃক্ষ বা গাছ হয় তাহলে কি একটা বৃক্ষের বা গাছের অনেক শাখা প্রশাখা থাকে, তাই কি? ঠিক একইভাবে সাহিত্যকে যদি আমরা একটা বৃক্ষের সাথে তুলনা করি তাহলে কিন্তু দেখবে যে সাহিত্যেরও কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা, শাখা আছে, শাখার আবার প্রশাখা আছে, এরকম আর কি ব্যাপারটা। তো সাহিত্যের শাখা প্রশাখা গুলো আমরা একটু দেখে নিই যে কি কি শাখা প্রশাখা আছে। এখানে একটা ছক দিয়েছি, তোমরা দেখবে যে প্রথমে আমি সাহিত্য লিখেছি। সাহিত্যের দুটো ভাগ, প্রথমত পদ্য সাহিত্য, দ্বিতীয়ত হচ্ছে গদ্য সাহিত্য। পদ্য সাহিত্য মানে কি, যেটা কবিতা, আর গদ্য সাহিত্য হচ্ছে যেটা কবিতার মতন লেখা হয় নাই, গদ্যের মতন লেখা হয়নি। আমরা স্বাভাবিকভাবে যেরকম ভাবে কথা বলি
সেরকম একটা স্টাইলে লেখা হয়েছে। তো পদ্য সাহিত্যর আরো কিছু প্রশাখা আছে, তো সেগুলো আমরা এখন আলোচনা করব না, সেগুলো পরে তোমরা যখন আরো বড় হবে, যারা বাংলা সাহিত্য পড়বে কিংবা ইংরেজি সাহিত্য পড়বে, তখন তারা সেগুলো জানবে। আমরা শুধু আমাদের পাঠ্যসূচিতে তোমাদের গদ্যের যে শাখাগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। যে গদ্য সাহিত্যের মধ্যে আমরা দেখি এখানে আছে গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, জীবনী সাহিত্য, পত্র সাহিত্য, ভ্রমণ কাহিনী, অনেকগুলো আছে। তো আমরা আমাদের হচ্ছে পাঠ্যসূচিতে গল্প আছে, পদ্য সাহিত্য অর্থাৎ কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, নাটক আছে, এগুলোই আছে। তো আমরা প্রাথমিকভাবে হচ্ছে আমরা কবিতা, গল্প, উপন্যাস এগুলোর একটু পরিচয় জেনে নিই, যেন আমাদের ভুল না হয়। তোমরা পদ্য বা কবিতা খুব সহজেই চিনতে পারবে, এটা চিনতে তোমাদের একেবারেই কষ্ট হবে না, চেনাটা খুবই সহজ। কি? কারণ কবিতায় ছন্দ আছে। কবিতার যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন রকম কথা বলেছেন। তো হচ্ছে সহজভাবে এখানে আমি একটি কথা বলছি, সেটা হচ্ছে কবিতা বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক মাধ্যম। শব্দ প্রয়োগ মানে কি? দেখো, তুমি সাহিত্য যখন সৃষ্টি করবে কিংবা কোনো সাহিত্য যখন পড়বে, সেখানে কি দেখবে যে কিছু শব্দ আছে, তাই না? খুব স্বাভাবিকভাবে সেই শব্দগুলোকে কবি সাজিয়ে নিয়েছেন, সাজিয়ে সেগুলোকে তিনি সাহিত্যের রূপ দিয়েছেন। এখন যদি সেটা কবিতা লেখেন কবি, তাহলে সেই শব্দগুলোকে তিনি তার উপযুক্ত শব্দ বেছে নিয়েছেন, ফলে শব্দের সম্ভার থেকে বেছে নিয়ে সেই শব্দগুলোকে তিনি ছন্দের মাধ্যমে রূপদান করেছেন। অর্থাৎ কবিতায় কিন্তু ছন্দ একটা অত্যাবশ্যক উপাদান, যেখানে ছন্দ থাকবে, শব্দ থাকবে, ছন্দ থাকবে, এবং সেই শব্দ এবং ছন্দের মাধ্যমে কবিতার আবেগ, অনুভূতি, ভালোবাসা বা অভিজ্ঞতা এগুলো তিনি প্রকাশ করবেন, শিল্পিত রূপে প্রকাশ করবেন। এমনি ইচ্ছা মতন প্রকাশ করলেও কিন্তু সেটা কবিতা হবে না। শুধু ছন্দ ছন্দ মিলিয়ে দিলাম তাহলেও যে কবিতা হবে তাও কিন্তু না, অবশ্যই সেটাকে একটা শিল্পিত রূপে প্রকাশ করতে হবে। যেমন একজন শিল্পী যে মূর্তি করে, সে কাদা দিয়ে ইচ্ছা মতো যদি একটা কিছু করলো, তাহলে কি হলো? তাহলে হলো না। মানুষ করতে চাইলো, বানর সৃষ্টি করে ফেললো, এরকম হয়ে যাবে তখন। তো সেই জন্য সেই কবিতা রচনা করতে গেলে কিংবা যে শিল্পই রচনা করতে যায় না কেন, সেটাকে তৈরি করতে হলে সেটাকে শৈল্পিক রূপ দিতে হবে। আর সেই শৈল্পিক রূপ দেওয়ার সাধ্য কিন্তু আসলে আমাদের সবার নেই। যাদের আছে তারাই কিন্তু কবি, তারাই সাহিত্যিক। ইচ্ছা করলে আমরা কেউ কবি, সাহিত্যিক হতে পারি না। এটা একটা মেধার ব্যাপার, এটাও একটা প্রতিভার ব্যাপার, কিংবা এটা ঈশ্বর প্রদত্ত একটা মেধা। ঈশ্বর যাকে খুশি তাকে দেন। তুমি ইচ্ছা করলেই কিন্তু খুব বেশি করে পড়লে তুমি অঙ্ক বুঝবে, অঙ্ক করতে পারবে। তুমি ইতিহাস পড়লে ইতিহাস করতে পারবে, কিন্তু সাহিত্যিক হওয়ার জন্য একটা মেধা দরকার, একটা প্রতিভা দরকার, একটা অলৌকিক শক্তি দরকার। তা না হলে সাহিত্যিক সৃষ্টি হয়। তো হচ্ছে কবিতা তোমাদের চেনার সহজ উপায় হচ্ছে এখানে শব্দ থাকবে, শব্দের সাথে তোমরা অবশ্যই ছন্দবদ্ধ শব্দ পাবে, অর্থাৎ শব্দগুলো ছন্দের মাধ্যমে কবি প্রকাশ করেছেন। এখন সেই ছন্দটা একটা লাইনের সাথে আর একটা লাইনের মিল, তাই না? কিংবা প্রথম লাইনের সাথে চতুর্থ লাইনের মিল, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল, এরকম হতে পারে। যেমন ধরো যে আমি তোমাদের একটা উদাহরণ দিই, এখানে ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দুধ পাল্লা। তো এখানে তোমরা ছন্দ দেখতে পাচ্ছ, দাঁড়, তারপরে হচ্ছে ভর, দাঁড় আর ভোর, এগুলোর মিল আছে, পাল্লা, মাল্লা এগুলোর মিল আছে। তো এটা আমরা কিন্তু খুব সহজেই আমরা এটাকে কবিতা বলে শনাক্ত করতে পারি, বলেই দিতে হবে না, তুমি বুঝবে যে এটা একটা কবিতা বা ছড়া, যেটাই হোক, ছড়া মানেই কবিতা। কিন্তু আরেকটা উদাহরণ দেখো, এখানে কি লিখেছি, দোতলা বাড়ির লোহার গারদ দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেওয়ালতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাঁতা পড়া দাগ। এখানে কি কোনো ছন্দ আছে? একটা ছন্দ এখানে নেই, কিন্তু তারপরও এটা কবিতা। কেন কবিতা? কারণ
আমরা ছন্দ দেখতে না পারলেও কবি যে এখানে শব্দগুলো সাজিয়েছেন, এই শব্দগুলো সাজানোর মধ্যে কবি একটা ছন্দ তৈরি করে ফেলেছেন, যেটাকে আমরা গদ্য ছন্দ বলছি, অর্থাৎ গদ্যের ছন্দ। আমরা যে গদ্য সাহিত্য, উপন্যাস বা গল্পের যে হচ্ছে লিখিত যেই ভাষায়, সেই ভাষাটাই এখানে ব্যবহার করেছেন, কিন্তু কবি তার মধ্যেও একটা প্রচ্ছন্ন বা লুকায়িত ছন্দ দিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে গদ্য ছন্দ। তো এটাকে কিন্তু দ্বিতীয়টাকে আবার পড়লে তোমার এটাকে গদ্য বলে ভুল হতে পারে, কিন্তু এটাও আসলে কবিতা। এটা তো গেল কবিতার ব্যাপার, যে কবিতা সাধারণত ছন্দবদ্ধ হয়, কিন্তু কখনো কখনো গদ্য ছন্দ অর্থাৎ গদ্যের মতন কবিতা হয়, কিন্তু সেটাও আমরা পড়লে বুঝতে পারি যে এটা আসলে কবিতা, শব্দগুলো কেমন সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটাকে কবিতাই মনে হচ্ছে। এখন আমরা গল্প বা ছোট গল্প কাকে বলে, বা ছোট গল্প আমরা চিনব কি করে? কবিতা চেনা তো সহজ, কিন্তু গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলোর ভিতর থেকে আমরা কিভাবে আলাদা করবো ছোট গল্পকে? সেটার উপায় হচ্ছে যে সাহিত্য হচ্ছে আসলে জীবনের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব। তুমি আয়নার সামনে দাঁড়ালে যেরকম তোমার হুবহু প্রতিকৃতি দেখতে পারবে, ঠিক একইভাবে সাহিত্যে মানুষের জীবনকে লেখক অঙ্কন করেন, বাস্তবসম্মতভাবে অঙ্কন করেন। তো এই যে অঙ্কন করেন, অঙ্কন করতে যে কেউ কেউ উপন্যাসকে বেছে নেন, কেউ কেউ গল্পকে বেছে নেন, কেউ কবিতা, কেউ নাটক, এক একজন এক একটা মাধ্যমকে বেছে নেন যে সে কিভাবে কোন মাধ্যমে জীবনটাকে দেখাবে, পাঠকের কাছে উপস্থাপন করবে, তাই না? তো এটা করতে যে কেউ যদি গল্প লেখে, তাহলে ছোট গল্পের বৈশিষ্ট্য হচ্ছে যে এই জীবনের প্রতিচ্ছবি অঙ্কন করতে যে সে সমস্ত জীবনটাকে এই ছোট গল্পে উঠাবে না, নামই হচ্ছে ছোট গল্প। সুতরাং ছোট গল্পকে ছোট করার জন্য কি করবে? ছোট গল্পকে ছোট করার জন্য জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, তাই না? একজন মানুষের জীবন কিন্তু ঘটনার সমাহার বা ঘটনার ঘনঘটা। এই অসংখ্য ঘটনা থেকে তার জীবনের একটা ঘটনাকে নিয়ে, বিশেষ কোনো ঘটনাকে নিয়ে, কিংবা একটা এলাকার বিশেষ একজন মানুষের একটা চরিত্রকে নিয়ে লেখক খুব স্বল্প পরিসরে সেই ঘটনাকে শৈল্পিকভাবে যখন উপস্থাপন করেন গদ্য মাধ্যমে, তখনই সেটা ছোট গল্প। অর্থাৎ জীবনের পূর্ণ রূপ না, সম্পূর্ণ জীবন থেকে জীবনের একটা খণ্ডাংশকে লেখক কিন্তু এই ছোট গল্পে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে ছোট গল্প চেনার উপায় বা ছোট গল্পের পরিচয়। রবীন্দ্রনাথ ছোট গল্পের যে সংজ্ঞা বা রবীন্দ্রনাথ ছোট গল্পের চরিত্রকে বলতে যে সুন্দর একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতার কিছু লাইন দেখো এখানে আছে। ছোট ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তাই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই কবিতার লাইনের মধ্যেও কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এখানে ওই বৃহৎ জীবন বা জীবনের বড় রূপ সেটাকে দেখাবে না, ছোট ছোট কথা, ছোট ছোট ঘটনা, ছোট ছোট মানে মানুষের ছোট ছোট যে আবেগ অনুভূতি, সেগুলোই এই গল্পে খুব অল্পর মাধ্যমে স্বল্প পরিসরে এখানে বর্ণনা করবেন। কি বলেছেন যে নাই বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, অর্থাৎ ছোট গল্পে তোমার বিশদ বর্ণনার দরকার নাই, ঘটনার পর ঘটনা এখানে ঘটবে না, এখানে খুব অল্প বর্ণনা, অল্প ঘটনা, এগুলোর মাধ্যমে ছোট গল্প শিল্পিত রূপ লাভ করে এবং শেষ হয়ে যায় ছোট গল্প খুব দ্রুত, হঠাৎ করে। ছোট গল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হঠাৎ করেই শুরু হবে এবং হঠাৎ করেই শেষ হয়ে যাবে, এবং শেষ করার পরে মনে হবে যে আরো তো কিছু মনে হয় বাকি ছিল, আচ্ছা তারপরে কি হলো? তোমার মনে এই প্রশ্নটা জাগবে, তার যে তারপরে আবার কি হলো, কি হতে পারত, তাই না? যে বিলাসী গল্পে তোমাদের পাঠ্য বই আছে, বিলাসী গল্প, বিলাসী আছে, অপরিচিতা আছে। তো অপরিচিতা, বিলাসী যখন তোমরা পড়বে, তখন সেখানে দেখবে যে হঠাৎ করেই গল্প শুরু হয়েছে কি ট্রেনের কামরায়। অপরিচিতা গল্পে
ট্রেনের একটা কামরার মধ্যে হঠাৎ করে গল্প শুরু হয়েছে, তার আগে পরের কোনো ঘটনা নেই সেভাবে, এবং সেই ট্রেনের কামরা থেকে গল্প শুরু হলো এবং হঠাৎ করে গল্পটা একসময় শেষ হয়ে গেল। তখন আমাদের আরো জানতে ইচ্ছা হয় যে আচ্ছা অনুপম আর কল্যাণীর যে বিবাহ হলো কি হলো না, কিংবা হলেও অনুপমের মামা তাদের কি হলো, তারা কি কল্যাণীর সাথে মেনে নিতে পারলো কল্যাণীকে, তাদের সংসার কেমন হলো, এটা আমাদের জানতে ইচ্ছা করে। এই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য, যেমন হুট করে শুরু হয় আবার শেষ করার পরেও মনের মধ্যে আরো আকাঙ্ক্ষা থেকে যায়, আরো ইচ্ছা থেকে যায় যে ওদের পরিপূর্ণ রূপটাকে দেখার জন্য, পরিপূর্ণ জীবনকে দেখার জন্য, কিন্তু সেটা কিন্তু আর গল্প আকার দেখার জন্য। এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য, যে ছোট ছোট ঘটনা নিয়ে হুট করে গল্প শুরু হবে, হুট করেই শেষ হয়ে যাবে। আর উপন্যাস কি? উপন্যাস হচ্ছে ছোট গল্পের উল্টো, সবই আছে কিন্তু বর্ণনা আছে, একটা কাহিনী আছে, যেটা শুনতে ভালো লাগে, উপন্যাসেও আছে, গল্পেও আছে, চরিত্র আছে, গল্পের চরিত্র থাকবে, উপন্যাসেও চরিত্র থাকবে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে ছোট গল্পের আয়তন ছোট আর উপন্যাস ছোট না, এটা বিশাল বড়, এবং সবকিছু ছোট গল্পের উল্টো। ছোট গল্প অল্প কয়েকটা চরিত্র থাকে, একটা উপন্যাসে অল্প চরিত্র থাকতে পারে, আবার অনেক অসংখ্য চরিত্রও থাকতে পারে, যেটা অনেক বড় উপন্যাস, অনেক বড় ব্যক্তিতে তৈরি, সেখানে অনেকগুলো চরিত্র থাকবে। উপন্যাসে বিশাল বর্ণনা থাকবে, যে এলাকায় উপন্যাস সেই এলাকার বর্ণনা থাকবে, সেই এলাকার মানুষের বর্ণনা থাকবে, তাদের জীবনযাত্রা কেমন, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, এগুলোর বিশাল বর্ণনা থেকে যায়, সেটা হচ্ছে উপন্যাস। আর উল্টো করে বলতে গেলে যে ছোট গল্পের অপোজিট, ছোট ছোট কথা না, এখানে সমস্ত জীবনের কথা, জীবনের একটা মাত্র ঘটনা না, একটা মাত্র চরিত্র না, মানুষের জীবনের সমস্ত ঘটনা নিয়ে এই উপন্যাসটা তৈরি হবে। একজন মানুষের কিংবা একাধিক মানুষের জীবনের বিশাল কাহিনী এখানে বর্ণনা করা হবে, এবং সেটা বর্ণনাই করা হবে, ঘটনার ঘনঘটা এখানে থাকবে, এখানে ছোট ছোট ঘটনা না। এবং হঠাৎ করে শুরু হতে পারে কিন্তু শেষটা হঠাৎ হবে, শেষটা উপন্যাসের একটা পরিণতি বা সমাপ্তি আমরা দেখবো, যে এখানে পরিপূর্ণ জীবনের একটা চিত্র এঁকে সেই চিত্রটা সমাপ্ত হচ্ছে। এটা হচ্ছে একটা উপন্যাসের চেনার উপায়। তোমরা প্রায়ই উপন্যাস এবং গল্পের মধ্যে গুলিয়ে ফেলো, তা আমি বলবো যে গুলাবে না, এই জন্য যে উপন্যাসের আয়তন বড়, সেখানে সমস্ত জীবনের ঘটনা বর্ণিত হয়, আর ছোট গল্পের আয়তন ছোট, এখানে সমস্ত গল্পের ঘটনা না, জীবনের বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো কিছু নিয়ে ছোট গল্প রচিত হয়। আর একটা ব্যাপার আছে, সেটা প্রবন্ধ। এটাও তো গদ্যে লেখা, তাহলে গল্প উপন্যাস নয় চিনলাম, প্রবন্ধ চিনব কি করে? প্রবন্ধ চেনা খুবই সহজ। গল্প উপন্যাসে তুমি কাহিনী দেখেছো, তাই না, চরিত্র আছে, কাহিনী আছে, কিন্তু প্রবন্ধে কিন্তু কাহিনী নেই, চরিত্র নেই। প্রবন্ধের আর একটা অর্থ হচ্ছে যে আমরা যে রচনা করি, সে রচনাই হচ্ছে প্রবন্ধ, অর্থাৎ কোনো একটা বিষয়কে নিয়ে, সুনির্দিষ্ট কোনো বিষয়কে নিয়ে তুমি যখন যুক্তি দিয়ে, তারপরে বিজ্ঞান দিয়ে, এরকম কোনো কিছু নিয়ে তুমি লিখবে, সেটাই হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে এখানে কি, প্রকৃষ্ট রূপে বন্ধন, এটা হচ্ছে সমাস ঘটিত, প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রবন্ধ কি দিয়ে বন্ধন? সেটা হচ্ছে এই যে যুক্তি দিয়ে, আলোচনা দিয়ে। কোনো বিষয় নিয়ে লেখক তার যুক্তি, বুদ্ধি এবং বিচার বিশ্লেষণ দিয়ে একটা বিষয়কে যখন সে রূপায়িত করবে, তখনই সেটা প্রবন্ধ। আমি যদি এখন তোমাদেরকে বলি যে কোভিড-19 বা করোনা নিয়ে একটা প্রবন্ধ লেখো, তাহলে সেটা কি লিখবে? এখানে কোভিড কি, মানে কি, অর্থ কি, কোথায় প্রথম আসলো, এটা হলে মানুষের কি কি সমস্যা হয়, কি কি লক্ষণ প্রকাশ পায়, চিকিৎসা কি, কিভাবে ছড়ায়, তো এই জিনিসগুলো কিন্তু তুমি প্রবন্ধে উল্লেখ করবে। এখানে তোমার কোনো কিছু তৈরি করার সুযোগ নেই, সব কিছু বৈজ্ঞানিক তথ্য, উপাত্ত কিংবা সংবাদপত্রে প্রকাশিত যে সমস্ত খবর, সেগুলোর ভিত্তিতে তুমি এটাকে তৈরি করবে। এটা হবে প্রবন্ধ, যে এখানে যুক্তি আছে, বৈজ্ঞানিক তথ্য আছে, গবেষণার ফলাফল আছে, সেগুলো নিয়ে তুমি কোভিড-19 নিয়ে একটি প্রবন্ধ লিখতে পারো। কিন্তু আমি যদি বলি যে করোনা নিয়ে একটি গল্প লেখো, তখন কি করবে?
তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে করোনা, হয়তো কোনো একটা পরিবারে করোনা আসলো, করোনা আক্রান্ত হলো, তখন সেই পরিবারের কি কি সমস্যা হলো, তাই না? তাদের করোনা টেস্ট নিয়ে কি সমস্যা হলো, তাদেরকে লোকজন একঘরে করে রেখেছে, কারোর সাথে মিশতে দিচ্ছে না, তারা বাইরে বের হতে পারছে না, তারপরে হয়তো পরিবারের কেউ খুব বেশি তার খারাপ অবস্থা হয়ে গেল, তাকে হসপিটালে নিতে হচ্ছে। তা এই সমস্ত কাহিনী নিয়ে তুমি লিখবে কিন্তু গল্পটা, সেখানে এই কাহিনী চলে আসবে। অর্থাৎ কি আসলো এখানে? যুক্তি বুদ্ধি আসলো না, এখানে আসলো মানুষের আবেগ, অনুভূতি, দুঃখ, ভালোবাসা, বেদনা, এই জিনিসগুলো, এবং মানুষের স্বার্থপরতা, নিষ্ঠুরতা, এগুলো কিন্তু গল্পে আসলো। এটা তুমি ছোট গল্প করতে পারো, অল্প কয়েক পৃষ্ঠা লিখতে পারো। আবার যদি শুধু একটা পরিবার না, কিংবা একটা পরিবারকে নিয়ে তুমি বিস্তারিতভাবে অনেক কিছু নিয়ে লিখলে, তখন কিন্তু সেটা উপন্যাসও হয়ে যেতে পারে। তো এই হচ্ছে গল্প, উপন্যাস, প্রবন্ধের পার্থক্য, যে প্রবন্ধে কোনো কাহিনী থাকবে না, সেখানে যুক্তি থাকবে, বিচার বিশ্লেষণ থাকবে, বুদ্ধি থাকবে। আর গল্প, উপন্যাসে কাহিনী থাকবে, চরিত্র থাকবে, কিন্তু ব্যাপ্তি বা আয়তন ছোট বড় হবে। এই প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা এগুলো নিয়ে বললাম। তোমাদের সাহিত্য পাঠ্য বা সহপাঠে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে নাটক। নাটক চেনা খুব বেশি কঠিন না। গল্প, উপন্যাসের সাথে কিছু মিল আছে, সেটা হচ্ছে তোমাদের কাহিনী থাকবে, চরিত্র থাকবে, ঘটনা থাকবে, এটা ঠিক আছে। কিন্তু উপস্থাপন রীতি যেটা বা রচনা রীতি, সেই রীতিটাই আলাদা। আলাদাটা কোথায়? আলাদা হচ্ছে নাটক দৃশ্য কাব্য। দৃশ্য মানে হচ্ছে দেখা যাবে, আর কাব্য মানে এখানে সংলাপ বলতে কাব্য বোঝানো হয়েছে। প্রাচীন গ্রীসে যখন নাট্যকাররা নাটক লিখেছিলেন, তখন তারা কিন্তু এই নাটক পাঠক পড়বে সেজন্য লেখেননি, তারা লিখেছিলেন নাটক অভিনীত হবে, মঞ্চে অভিনেতারা নাটককে অভিনয় করবেন এবং দর্শক সেই নাটক দেখবে। এই ধারণা থেকেই তারা নাটক সৃষ্টি করেছিলেন। তো আধুনিক যুগে এসে নাটক এখনো অভিনয়ই হয়, মঞ্চে অভিনয়ের জন্য মূলত নাটক। তারপরে যেহেতু ছাপাখানা এসে গেছে, সেগুলোর জন্য এগুলো গ্রন্থ আকারে প্রকাশ হয় এবং আমরা এখন পড়িও। নাটকের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে গল্প, ঘটনা আছে, কাহিনী আছে, সব আছে, কিন্তু সেটি সংলাপের মাধ্যমে প্রকাশ পাবে। নাট্যকার সংলাপের মাধ্যমে প্রকাশ করবে। উপন্যাসে যেমন বর্ণনা করে যায়, গল্পে বর্ণনা করে যায়, নাটকে বর্ণনা না। নাটকে কাহিনী এগিয়ে যাবে কিসের মাধ্যমে? কিছু চরিত্র থাকবে, সেই চরিত্রগুলোর সংলাপের মাধ্যমে কাহিনী শুরু হবে, এবং মাঝখানে থেকে পুরা কাহিনীটাই সংলাপের মাধ্যমে বিবৃত হবে বা বর্ণিত হবে। এভাবে নাটকটা শুরু হবে এবং শেষ হবে। এটাই হচ্ছে নাটকের মূল বিষয়। তো চেনা কিন্তু খুব বেশি কঠিন না। প্রথম কথা যে তোমরা এগুলো পড়বে, নাটক কোনটা সেটা করে নিলে, আলাদা করে দেখলেই বুঝবে আমার যেটা বললাম সেটার সাথে মিল আছে। এই নাটক যিনি লেখেন তিনি নাট্যকার, উপন্যাস যিনি লেখেন তিনি ঔপন্যাসিক, গল্প যিনি লেখেন তিনি গল্পকার, প্রবন্ধ যিনি লেখেন তিনি প্রাবন্ধিক, আর কবি কবিতা লেখেন। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, করোনা থেকে সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি যেগুলো মানায় সেগুলো মেনো, সুন্দর জীবনযাপন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবে, তাহলে করোনা প্রতিরোধ করতে পারবো আমরা। সকলের জন্য শুভকামনা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।